বলছিলাম যে তেলের সাথে মিশিয়ে যে রং ব্যবহার করা হয় তাকে বলা হয় তেল রং। তেল রঙের জনক হচ্ছে জন ভ্যান আই। অ্যানকস্টিং, অ্যানকস্টিং হচ্ছে তেল চিত্রের একটি পদ্ধতি, ঠিক আছে? এখানে হচ্ছে দেওয়ালে বা কাঠে গরম গলিত মোমের সাথে রং মিশিয়ে কাজ করা হয়। আমরা যখন কোনো কাজ করি, ধরেন তেল রঙের কাজ করেন বা ধরেন আপনি জল রঙের কাজ করেন, এই কাজগুলোতে একটা প্রচলিত পদ্ধতি থাকে, যেমন জল রঙের কাজ ধরেন জল মিশিয়েই করা হয়, কিন্তু তারপরেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট কিছু মিডিয়া ইউজ করা হয়, ঠিক আছে? সেই মিডিয়া গুলোর আবার আলাদা আলাদা নাম আছে, যেমন জল রং তো জলের সাথে মিশাই আমরা করি বা তেল রং তেলের সাথে মিশাই করি, তো সেই ক্ষেত্রে তেল রং এই যে যেটা বললাম যে গরম করে মোম, গলা মোমের সাথে রঙের পাউডারটাকে মিশিয়ে তারপরে যে কাজটা করা হয় সেটার নাম, ঠিক আছে? এয়ার ব্রাশ, এয়ার ব্রাশ হচ্ছে, এয়ার ব্রাশ এক ধরনের একটা ছোট্ট সূক্ষ্ম হাতিয়ার টাইপের একটা জিনিস, যেটার মাথা দিয়ে খুব সূক্ষ্ম ভাবে রং বের হয়, এবং আপনারা আজকাল অনেক জায়গায় দেখবেন যে এয়ার ব্রাশ দিয়ে কালার করা হয়, একটা কলমের মতো জিনিস যেটা হাতে ধরে স্প্রের মতন মাথা দিয়ে রং বের হয়, এবং সেটার মধ্যে রং গুলিয়ে গুলিয়ে নিজেদেরকেই দিতে হয়। দেওয়ার পরে ওইটা মেশিনটা কারেন্টের সাথে সংযুক্ত থাকে এবং স্প্রের মতন করে আপনার রং বের হয়, যেটা অনেকটা বলতে পারেন আমরা যে ফ্রিজ রং করে যে সেই একই রকম, বাট ফ্রিজ রঙের যন্ত্রটা একটু বড় আর এটা একদম সূক্ষ্ম কলমের মতো। গ্রাফিটি, গ্রাফিটি শব্দটির অর্থ হচ্ছে আঁচড় কেটে আপনার হচ্ছে ছবি আঁকা। আঁচড় কেটে বলতে আমরা কিন্তু অনেক সময় দেওয়ালে, লোহায়, বিভিন্ন ধরনের মেটেলের উপরে দেখবো যে খোদাইয়ের মতন করে আঁচড় দিয়ে ছবি আঁকা হয়, বা অনেক সময় প্রতীক হয়, বা অনেক সময় লেখা হয়, এই ধরনের কাজগুলোকে বলা হচ্ছে গ্রাফিটি। ট্যাম্পারা, ট্যাম্পারা হচ্ছে তেল রঙের আদি মাধ্যম বা আদি করার স্টাইলকে ট্যাম্পারা বলা হয়। তেল রংটা যেরকম অয়েলের সাথে মিশিয়ে করা হয়, এরকম টেম্পারায় হচ্ছে ডিমের যে সাদা অংশটা, এই সাদা অংশের সাথে চূর্ণ রং, সেই রংটাকে মিক্স করে কাজ করা হয়, এবং এটা হচ্ছে আদি মাধ্যম। এই মাধ্যমে আপনার 16 শতকের আগে যত চিত্রকর্ম ম্যাক্সিমাম দেখবেন যে এই মাধ্যমে করা, টেম্পারা মাধ্যমে করা। হ্যাঁ, এবং এটা কিন্তু তুলনামূলক কঠিন, অয়েলের থেকেও কঠিন, কারণ ডিমটা যেহেতু একটা পচনশীল জিনিস, সেটা থেকে বারবার সাদা অংশের জিনিসটা বের করা, তার সাথে রং মিক্স করা এবং করা, হ্যাঁ, পুরাটাই বলতে পারেন যে একটু কষ্টসাধ্য। মুরাল, মুরাল চিত্রকর্ম হচ্ছে একটা খুব জনপ্রিয় বর্তমানে প্রচলিত একটি চিত্রকর্ম, বিশেষ করে আমাদের মতন মৌসুমী জলবায়ু যে সমস্ত দেশ আছে তাদের জন্য। হ্যাঁ, কারণ আমাদের দেশে দেখবেন বেশিরভাগের ভাস্কর্য বলেন বা অন্য পেন্টিং গুলো কিন্তু নষ্ট হয়ে যায়, কারণ বৃষ্টি প্রধান দেশ, এবং আপনি চাইলেও রাস্তার মাঝখানে যে কোনো একটা পেন্টিং দাঁড় করাতে পারবেন না, বা একটা ভাস্কর্য দাঁড় করানো যায় না, কিন্তু দেওয়ালের উপর টাইলস কেটে যে চিত্রকর্মটা করা হয় এটাকে বলা হয় মুরাল, এবং এটাই কিন্তু আমাদের দেশের ওয়েদারের জন্য খুব সুইটেবল একটা চিত্রকর্ম। হ্যাঁ, মুরাল ওয়েতে যে চিত্রকর্মটা করা হয়, টাইলস ভেঙে ভেঙে বিভিন্ন কালারফুল টাইলস দিয়ে যে চিত্রকর্মগুলো করা হয় ওয়ালে, অনেকেই দেখছেন নানান ওয়ালে এরকম থাকে চিত্রকর্ম, এই চিত্রকর্মগুলোকে বলা হচ্ছে মুরাল চিত্রকর্ম। অ্যাক্রিলিক, অ্যাক্রিলিক হচ্ছে একটা আধুনিক জনপ্রিয়, খুবই জনপ্রিয় একটা কালার, এটা মূলত পলিমার অ্যাক্রিলিক নামে পরিচিত। 1930 সালে মেক্সিকোতে প্রথম এটা আবিষ্কার হয় এবং এটার প্রচলন চালু হয়, ঠিক আছে? এবং এই কালারটা হচ্ছে সিনথেটিক টাইপের একটা কালার, যেহেতু এটা ওই ওপেক স্টাইলে করা যায় এবং জল রঙের মতন দুই ভাবে করা যায়, কিন্তু এটা তুলনামূলক জল রঙের মতন নষ্ট হয়ে যায় না, আবার অয়েল কালারের মতন এতে ধোঁয়াও পড়ে না। এটা পানির সংস্পর্শে আসলেও নষ্ট হয় না, যার কারণে এটার প্রচলন অনেক বেশি বেড়ে গেছে, এবং বর্তমানে শুধুমাত্র যে পেন্টিং এর জন্য অ্যাক্রিলিক কালার ইউজ করা হয় তা না, আপনারা অনেকেই শুনবেন যে অ্যাক্রিলিক কালার দিয়ে কিন্তু এখন ওয়ালও করা হয়, ওয়ালের দোকানেও গেলে দেখবেন অ্যাক্রিলিকের কালার পাওয়া যায় কৌটার মধ্যে। আবার শুনবেন যে অ্যাক্রিলিক কালার করা, এটা হচ্ছে আপনার বিভিন্ন প্লাস্টিকের, বিভিন্ন ফার্নিচারের মধ্যে আপনারা পাবেন। হ্যাঁ, তারপরে কাপড়ের মধ্যে বর্তমানে এই কালারটা সব জায়গায় প্রচলন বেড়ে গেছে, কারণ বললাম যে এটার অনেক বেশি সুবিধা এবং এটা অনেক বেশি টেকসই, যেহেতু এটা কি পলিমার, পলিমার মানে কি পলিথিন, পলিথিন কি হয় সহজে নষ্ট হয় না, তাই না? ঠিক এই কালারটা ওরকম, ঠিক আছে? ফেস্কো, ফেস্কো হচ্ছে দেওয়ালে রং করার এক ধরনের পদ্ধতি।
দেওয়ালে যে রংটা করা হয় সেটাকে মূলত বলা হয় ফ্রেস্কো হচ্ছে শুকনো দেওয়ালে যখন কালার করা হয় সেটাকে ফ্রেস্কো বলে। ফ্রেস্কো বুটন হচ্ছে ভেজা দেওয়ালে যখন কোনো কাজ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে ফ্রেস্কো বুটন। ঠিক আছে, এই ফ্রেস্কো যে পদ্ধতিটা এইটা কিন্তু বর্তমানে আবার মানে এক সময় খুব জনপ্রিয় ছিল, বিশেষ করে ব্রিটিশ আমলে এটা কিন্তু ওয়ালে প্রচুর ফ্রেস্কো স্টাইলে কাজ করা হয়েছে। তারপরে আর সে ক্যানভাস বা কাগজের প্রচলনটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল, কিন্তু বর্তমানে আবার দেখবেন অনেকেই কিন্তু এখন ওয়ালে পেন্টিং করাচ্ছে। ওয়ালে যে পেন্টিংটা করায় মূলত এটার নাম হচ্ছে ফ্রেস্কো। ঠিক আছে, এই ফ্রেস্কোটা যখন ভেজা দেওয়াল বলতে দেওয়ালটাকে নিজে ভিজিয়ে নিয়ে কাজের সুবিধার্থে কাজ করা এটাকে বলা হচ্ছে ফ্রেস্কো বুটন, এবং একদম শুকনা দেওয়াল যে অবস্থায় থাকে সেই অবস্থায় কাজ করাকে বলা হচ্ছে ফ্রেস্কো। গোয়াশ হচ্ছে স্বচ্ছ জল রং, এটা বডি কালার হিসেবে ব্যবহার করা হয়। যখন আমরা কোনো কিছু রং করি তার আগে মূলত যে রংটা দেওয়া হয় বডি কালার সেটাকে বলা হচ্ছে গোয়াশ। ঠিক আছে, পেওগ্রাফি লেটারিং এই জিনিসগুলো প্রায় একই রকম জিনিস। আপনারা অনেকে জানেন যে হাতের লেখার যে অলঙ্করণ যে বিষয়টা থাকে সেটা কি মূলত ক্লিওগ্রাফি আর্ট বলে। ক্লিওগ্রাফি আর্ট বলার পিছনে কারণটা হচ্ছে এটা, নর্মালি আমরা যেভাবে লিখি, হ্যাঁ, সেই লেখাটা অনেক সুন্দরভাবে অনেকে লিখতে পারে, সেটা হাতের লেখা। কিন্তু যখন ওটাকে আর্ট হিসাবে নেওয়া হয় মানে ডিফারেন্ট কিছু, দেখবেন যে লাইনে আমরা যেভাবে লিখি সেভাবে না, এই ধরনের জিনিস করে দেখবেন উঁচা নিচা করে বা গোল আকৃতির কোন শেপের মধ্যে বা পিছনে ক্যানভাসে বা চিত্রপটের মধ্যে কালার দিয়ে রঙিন করে করা হয়, এটাকে বলা হয় ক্লিওগ্রাফি আর্ট। ইমেজ হচ্ছে একটি বস্তুর বা ব্যক্তির প্রতিকৃতি। ঠিক আছে, ইমেজটা হচ্ছে কি যে কোনো একটা বস্তু বা একটি ব্যক্তির কোন প্রতিকৃতিকে বলা হচ্ছে কি ইমেজ। পোর্ট্রেট কথাটার সাথে আমরা অনেকে পরিচিত। মূলত মানব যে ফিগার আছে এই ফিগারটাকে কয়েক ভাগে আঁকা হয়, তার মধ্যে পোর্ট্রেট হচ্ছে একটা। যেমন ধরেন পোর্ট্রেট মুখ গহ্বরে যে ছবিটা আঁকা হয় মুখমণ্ডলে এটাকে বলা হয় পোর্ট্রেট। মুখ থেকে শুরু করে গলা এবং একটু কাঁধের অংশ পর্যন্ত নিয়ে যে ছবিটাকে আঁকা হয়। শরীরের যে বিভিন্ন পার্ট গুলোকে আঁকা হয় সেগুলোকে বলা হয় পার্ট ড্রয়িং। ঠিক আছে, বা অঙ্গ প্রত্যঙ্গ ড্রয়িং। আর পুরো ফিগারটাকে যখন আঁকা হয় একদম মুখমণ্ডল সহ পুরো ফিগার, তখন সেটাকে বলা হচ্ছে ফিগার ড্রয়িং। ঠিক আছে, ইমপেস্টো হচ্ছে রং চাপানোর একটা পদ্ধতি। এটা হচ্ছে অমসৃণ যে আপনার হচ্ছে যে কোনো সারফেসে যখন রং চাপানো হয় সেই পদ্ধতিকে বলা হয় ইমপেস্টো। ফ্যাট ওভারলিন হচ্ছে তেল রঙে কাজ করার একটা পদ্ধতিকে ফ্যাট ওভারলিন বলা হয়। এখানে রঙের সাথে তেলের পরিমাণ কম নেওয়া হয়, কম নিয়ে প্রথম থেকে কাজটা শুরু করা হয়, মানে রংটাকে ঘন করে নেওয়া হয়। ঠিক আছে, এবং কিছুটা উঁচা আস্তরণ থাকে কাজের ক্ষেত্রে। গেজ গেজ হচ্ছে রং করার গাঢ় ভাবে রং করার যে পদ্ধতিটা সেটাকে বলা হয় গেজ। গ্রাউন্ড হচ্ছে আপনারা যে জায়গাটায় রং করবেন, কোন জায়গায় যদি ছবি আঁকেন এই যে জায়গাটার মধ্যে রাখবেন সেই পুরো জায়গাটাকে আপনার গ্রাউন্ড বলা হয়। অল্টার পিস হচ্ছে বেদির পেছনে স্থাপিত প্যানেলে অঙ্কিত চিত্রকর্ম। অ্যানগোভো হচ্ছে মিহি করে ছাকা সুতো কাদা। ঠিক আছে, এটা মূলত হচ্ছে মৃৎ শিল্প তৈরি করার জন্য যে কাদা মাটিটা ইউজ করা হয়। অনেক সময় এই কোশ্চেনটার আমি সম্মুখীন হই যে নর্মালি আমরা ধরেন অনেকে দেশ গ্রামে হয়তো বা চুলার মাটি দিয়ে চুলা তৈরি করেন বা হাড়ি পাতিল তৈরি করেন এক ধরনের, আবার দেখবেন যারা হচ্ছে মাটির জিনিস তৈরি করে তারা এক ধরনের কিন্তু মাটি ব্যবহার করে। ঠিক আছে, বিশেষ ধরনের মাটি, যে মাটিটা দিয়ে ওই জিনিসটা তৈরি করার পরে মাটিটা সহজে ফাটে না এবং পোড়ানো যায়। সব মাটি কিন্তু পোড়ানো যাবে না, পোড়াইলে দেখবেন মাটি ফেটে গেছে। হ্যাঁ, তো এই যে বিশেষ মৃৎশিল্পের জন্য যে বিশেষ মাটিটা তৈরি করা হয় এই মাটিটার নামই হচ্ছে মূলত অ্যানগোভো। ক্রম হচ্ছে নির্দিষ্ট কোনো কাঠামোকে বোঝানো হয়, এটা যে কোনো কাঠামো হতে পারে। আপনারা যখন কোনো ছবি আঁকেন সেখানে যে কাঠামোটা নেবেন সেটাকে ক্রম বলা হয়। আইকন হচ্ছে মূলত একটু আগে আপনারা দেখলেন কি পোর্ট্রেট আর আইকন এই দুইটা হচ্ছে একই কথা। হ্যাঁ, দুইটা একই জিনিস, কিন্তু আইকন আর
ক্ষেত্রের মধ্যে তফাৎটা হচ্ছে এটা যে আইকন হচ্ছে কোনো অসাধারণ ব্যক্তি বা শ্রদ্ধেয় ব্যক্তির যে চিত্রকর্ম আঁকা হয় সেটাকে আইকন বলা হয়। সাধারণ সবার ছবি বা সবার যদি মুখমণ্ডল আঁকেন সেটা করতে, কিন্তু যদি আপনি বিশেষ কোনো ব্যক্তি বা শ্রদ্ধেয় কোনো ব্যক্তিকে আঁকেন সেক্ষেত্রে সেটা হবে আইকন। যেরকম ধরেন বঙ্গবন্ধুর ছবি হোক, আমাদের বর্তমানে কি শেখ হাসিনার ছবি হোক, এই ধরনের কোন বিশেষ ব্যক্তি, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, যে কোনো রাইটারের ধরেন এরা বিশেষ ধরনের ব্যক্তি, তাই না? তো এদের ছবিগুলোকে বলা হচ্ছে আইকন। মিনিয়েচার হচ্ছে ক্ষুদ্র আকৃতির চিত্রকর্ম। মিনিয়েচারের প্রচলনটা মূলত এশিয়া মহাদেশেই শুরু হয়েছিল, এবং এটা হচ্ছে যে বইয়ের মধ্যে যখন বই লেখা শুরু হইলো তখন বইটা লিখতো, কিন্তু লিখার পরেও যখন মনে হচ্ছে যে না সুন্দর তো আর একটু বৃদ্ধি করা দরকার, প্রথম পর্যায়ে তো হাতেই বই লিখতো, তখন সেখানে ছোট ছোট করে ইঙ্কের সাহায্যে চিত্রকর্ম আঁকা হতো। সেই চিত্রকর্ম থেকে মিনিয়েচারটার প্রচলন শুরু হয়েছে, কিন্তু এক পর্যায়ে দেখা গেছে হাতির দাঁতের মধ্যেও চিত্রকর্ম কিন্তু আঁকা হতো। কিন্তু হাতির দাঁতটা তো অনেক দামি একটা জিনিস, যত দাম বাড়ছে সেই ক্ষেত্রে ধীরে ধীরে দেখা গেছে হাতির দাঁতের মধ্যে অনেকগুলো ছোট ছোট করে অনেকগুলো চিত্র আঁকা হয়েছে। হ্যাঁ, যে একটা চিত্রই যে আঁকা হয়েছে সেখানে পরবর্তীতে একটা হাতির দাঁতে কয়েকটা চিত্র আঁকা হয়েছে। ঠিক আছে, এই যে বিষয়টা, এই যে প্রসেসিংটা, এই পুরো প্রসেসিংটাই হচ্ছে আপনার মিনিয়েচার যে উৎপাদন হয়েছে সেখান থেকে আসছে। ধীরে ধীরে আবার এটা কিন্তু এখন যে অনেকে ছোট্ট দেখবেন একটা চালের মধ্যে ছবি আঁকে, একটা ধানের শীষের মধ্যে আঁকে, অনেকে দেখবেন ছোট হচ্ছে বই, বড় বড় বই যেমন কোরআন শরীফ হইতে পারে, গীতা হইতে পারে, ছোট আকারে লিখতেছে। হ্যাঁ, এগুলোকে কিন্তু এখন মিনিয়েচার বলতেছে, মানে যে কোনো জিনিসের ক্ষুদ্র আকৃতি। ঠিক আছে, মনোক্রোম। মনোক্রোম হচ্ছে মূলত আমরা যে ছবিগুলো আঁকি বিভিন্ন রং ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে কি সরি, পলিক্রোম হচ্ছে বহু বর্ণের অঙ্কিত ছবি, মানে আমরা যে বিভিন্ন রং ব্যবহার করে যে ছবিগুলো আঁকি এটাই হচ্ছে পলিক্রোম। আর মোনোক্রোম হচ্ছে এক রঙের চিত্রকর্ম। এক রঙের বলতে এটা অনেকে বুঝতে ভুল করে যে মনে হয় ব্ল্যাক এন্ড হোয়াইট, না, ব্ল্যাক এন্ড হোয়াইটকে আমি এখানে বোঝাচ্ছি না। মোনোক্রোম হচ্ছে যেমন ধরেন গ্রিন, আমরা গ্রিন কালার কিনতে গেলে দেখো গ্রিনের অনেক শেড পাই, তাই না? হালকা গ্রিন, গাঢ় গ্রিন, নর্মাল গ্রিন, আরো ডিপ গ্রিন, ইউলিশ গ্রিন, হোয়াইটিশ গ্রিন, এই ধরনের বিভিন্ন কিন্তু গ্রিন, সবগুলোই কিন্তু গ্রিন। আমরা যে কাপড়ের দোকানের উদাহরণটা দিই, এখন হয়তো বা অনেক ওইভাবে রং কিনে না, কিন্তু কাপড়ের দোকানে গেলে দেখবেন একই কালারের বাট অনেক শেড। ওই যে অনেকগুলো শেড দিয়ে আপনি একটা কালার দিয়ে যে চিত্রকর্মটা করবেন সেটাকে বলা হচ্ছে মনোক্রোম। ঠিক আছে, আর পলিক্রোম কি বহু রঙের, মানে নর্মাল যে চিত্রকর্মগুলো যেখানে লাল, নীল, হলুদ, সবুজ সব কালার। স্টিল লাইফ হচ্ছে জ্বর বস্তু, কতগুলো জ্বর বস্তু সামনে রেখে দেখে দেখে আঁকাকে বলা হয় স্টিল লাইফ। ঠিক আছে, ধরেন আপনি একটা চিত্রকর্ম আঁকতেছেন, কি করলেন, সামনে সাজাইলেন, কি সাজাইলেন, জ্বর বস্তু, এখানে বিড়াল মানুষ বলা হচ্ছে না, এখানে যেমন ধরেন বোতল, বাটি, জুতা, মোজা, কাপড়, এই ধরনের যে কোনো জ্বর বস্তুকে সামনে রেখে দেখে দেখে আঁকাকে বলা হয় স্টিল লাইফ। এবং এটা একটা চারুকলার ক্ষেত্রে পুরো একটা আলাদা স্টাডির বিষয় স্টিল লাইফ। ঠিক আছে, চিয়ারোস্কুরো, এটা হচ্ছে ইটালি একটা ভাষা। চিয়ারোস্কুরো এটা মূলত আলো ছায়া মাধ্যমে যে ছবিটা আঁকা হয় বা যে ইলিউশনটা তৈরি করা হয় সেটাকে বলা হয় চিয়ারোস্কুরো। ঠিক আছে, এটা হচ্ছে দেখবেন আমরা অনেক সময় ওই যে এগুলা আপনারা শিল্পকলায় গেলে দেখতে পাবেন। শিল্পকলায় গেলে দেখবেন কি মাঝে মাঝে ঢাকায় আসলে বা ঢাকায় যারা আছেন শিল্পকলায় যে আর্ট এক্সিবিশন গুলো হয় সেগুলোতে যান, এরা দেখবেন অনেক উদ্ভট উদ্ভট জিনিস দেখবেন। হ্যাঁ, এই যে উদ্ভট জিনিসগুলো দেখতেছেন এগুলো কিন্তু উদ্ভট না, এগুলো প্রত্যেকটা এক একটা আর্ট এবং এক একটা আর্টের এক একটা নাম আছে। তো ওখানে গেলে এরকম বিভিন্ন কিছু দেখতে পাবেন। হ্যাঁ, তো তার মধ্যে থেকে যে ছায়ার মাধ্যমে দেখবেন কিছু ছবি তৈরি করা হয়, সামনে হয়তো বা কিছু দিকে লাইট প্রয়োগ করছে এমন ভাবে যে পিছনে দেয় ছায়ার মাধ্যমে চিত্রকর্মটা দেখা যাচ্ছে। আচ্ছা, কন্টুর। কন্টুর হচ্ছে কোনো আকৃতির সীমারেখা। কন্ট্রোপোস্তা, এটা হচ্ছে ইটালি একটা ভাষা, এটা হচ্ছে বিপরীতে রেখে যেই চিত্রকর্ম তৈরি করা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় অনেক সময় শরীরের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বা শরীরকে বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড় করিয়ে যে চিত্রকর্মগুলো আঁকা হয়। এটা এক ধরনের ভঙ্গিমা বলতে পারেন, বা নির্দিষ্ট কোনো কিছুকে ইঙ্গিত করার ক্ষেত্রে এই ধরনের চিত্রকর্মগুলো ব্যবহার করা হয়। চালচিত্র, চালচিত্র, চালচিত্র কি চালের তৈরি চিত্র, তাই না? না, এই ধরনের কথা কখনো বলবেন না চারক
শুনে কখনো এটার বর্ণনা দিতে যাবে না, না পারলে বলবেন কি আমি পারি না। চালচিত্র হচ্ছে দুর্গা প্রতিমার পিছনে অর্ধ গোল আকৃতি যে চিত্রকর্ম সেটাকে বলা হয় চালচিত্র। ঠিক আছে, এই চালচিত্রে বিভিন্ন ধরনের দুর্গার জীবনের যে কাহিনীগুলো আছে সেগুলো আঁকা হয়ে থাকে। হ্যাঁ, এবং এটা রঙের মাধ্যমে আঁকে, কিন্তু এটা নাম চালচিত্র। আচ্ছা, তারপরে কি দেখেন, রিস্টোলেশন। রিস্টোলেশনটা হচ্ছে মূলত এটাও আপনার চারুকলারই একটা বিষয়, এবং চারুকলা এটা শেখা হয়, এবং এটার উপরে যারা পড়াশোনা করে এটার উপরে আলাদা পড়াশোনাই আছে যারা করতে চায় পরবর্তীতে। এটা হচ্ছে যে কোনো ছবি যখন আঁকা হয়, মূলত ওইটা কিন্তু এরকম আঁকা হয় না যে 10 বছরের জন্য আঁকছি, 5 বছরের জন্য আঁকছি, বা 50 বছরের জন্য আঁকছি। একটা ছবি আঁকার মূল উদ্দেশ্য হচ্ছে হাজার হাজার বছর, এবং যখন সময় যাবে জিনিসটার দাম তত বৃদ্ধি হবে। এখন সময়ের সাথে ওই জিনিসের অবশ্যই ক্ষয় আছে, ওই জিনিস অবশ্যই নষ্ট হবে, এটা স্বাভাবিক। ওই নষ্টকৃত জিনিসটাকে আবার পুনরুদ্ধার করাকে বলা হয় রিস্টোরেশন। মানে ধরেন একটা ছবি 10 বছর পর পর পুনরায় ওটার মধ্যে কিছু কিছু জায়গায় রং বসাইতে হয়, কিছু জায়গা খসে পড়ে, সেগুলোকে আবার ঠিক করতে হয়। এতে ছবি নষ্ট হয় না, ছবিকে কখনো ফেলে যায় না, ওই ছবিটাকে আবার পুনরুদ্ধার করে। আপনারা রিস্টোরেশন দেখলে সার্চ দিলে দেখবেন কি অনেক পুরনো পুরনো ছবি, 1600 শতকের, 1400 শতকের, বা তারও পুরনো ছবি দেখবেন যে ওই একদম ফ্রেম থেকে খুলে আবার ওইটাকে মানে ওই ছবির মধ্যে ওই যে ক্যানভাস তার মধ্যেই আবার সেলাই করা হচ্ছে, এবং তার উপরে আবার রং দেওয়া হচ্ছে, পুরোটাকে নতুন করে ধোয়া হচ্ছে। এই যে বিষয়টা, পুরো প্রসেসিংটা, এটাকে বলা হচ্ছে ওই ওই জিনিসটাকে সংরক্ষণ করা, বা বলতে পারে ডিসপ্লেশন করা। ঠিক আছে, সিলভার পয়েন্ট। সিলভার পয়েন্ট হচ্ছে রূপার শলাকা দিয়ে যে চিত্রকর্ম আঁকা হয় সেটাকে বলা হয় সিলভার পয়েন্ট। এরকম গোল্ডেন পয়েন্ট আছে যেটা গোল্ড দিয়ে আঁকা হয়। ঠিক আছে, এখানে মূলত মানে ওই যে আপনার সিলভার মানে কি ওই স্বর্ণ বা রূপার যে কাঠিটা, সেই কাঠিটা দিয়ে আতর কেটে কেটে মূলত চিত্র আঁকাটাকে বোঝানো হয়। এবং এটা কিন্তু কাগজের উপর যে করা ছাড়াও আপনার বিভিন্ন পাতের উপরেও করা হয়। আপনারা অনেকে শুনছেন গোল্ডেন লিফ, সিলভার লিফ। সিলভার লিফ, গোল্ডেন লিফ কিন্তু দেখবেন এক ধরনের পাতা। সিলভার লিফটা হচ্ছে সিলভার কালারের, গোল্ডেন লিফটা হচ্ছে গোল্ড কালারের। আমরা যে অনেক সময় সন্দেশ খাই, তার পাশে একটা সিলভার কালারের একটা পাতা দেওয়া থাকে, আমরা খাইতে পারি। ওই জিনিসটাই মূলত, কিন্তু ওইটা এখন হয়তো অন্যভাবে তৈরি করা হচ্ছে না জানি না, কিন্তু কোনো এক সময় অরিজিনাল পিওর সিলভার এবং পিওর গোল্ডেনটাকে চামড়ার ভিতরে রেখে পিটায় 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 ওই পাশটা তৈরি করা হতো। হ্যাঁ, এবং ওইটা হচ্ছে ওইটা দিয়ে কিন্তু এক ধরনের চিত্র অঙ্কন করা হয়। ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন টাইমে বিভিন্ন ভাবে আপনার চিত্রকর্মটা মূলত করা হয়। ঠিক আছে, ক্যারিকেচার। ক্যারিকেচার হচ্ছে এক ধরনের বিদ্রোহমূলক চিত্রকর্ম বলতে পারেন। এটা হচ্ছে যে কোনো ব্যক্তিকে ছোট করার জন্য তার ব্যঙ্গচিত্র। হ্যাঁ, ব্যঙ্গচিত্র বলতে এখন বলি যেমন অনেক বড় বড় ব্যক্তিকে দেখবেন, বিশেষ করে রাজনীতি, ধরেন তারা কোনো ভুল ডিসিশন নিতে, সেই ক্ষেত্রে দেখবেন তাদের বোঝা যাচ্ছে যে এটা অমুকের চিত্র, বা চিত্রটা সেম না, কোন একটা কার্টুন আকৃতির এবং তার চেহারা বিকৃত করা হয়েছে, এই চিত্রটাকে বলা হয় ক্যারিকেচার। হ্যাঁ, এবং এটার মাধ্যমে মূলত হচ্ছে আপনার এক ধরনের কিন্তু আন্দোলন, এটা এক ধরনের বিদ্রোহ করা, তাই না? একজনকে আপনি এভাবে আঁকতেছেন, হ্যাঁ, এবং তার মাধ্যমে কোনো সাইন দিচ্ছেন, মানুষের মাঝখানে কিছু প্রচার করতেছেন, এটাকে বলা হচ্ছে ক্যারিকেচার। বিশেষ করে কার্টুনের মাধ্যমে এটা করা হয়, তারপরে ভাস্কর্য থেকে শুরু করে সব মাধ্যমে চাইলে করা যায়। এবং এটা এক ধরনের অপরাধও বলতে পারেন, কারণ এটা সাধারণ কোনো মানুষকে নিশ্চয়ই ব্যঙ্গচিত্র করতে যাবে না, এবং এটা করা পুরোপুরি অপরাধ। এটা অবশ্যই প্রতিবাদের ক্ষেত্রে এই কাজটা করতে হবে এবং বুঝে শুনে করতে হবে। তাল পাতার চিত্র। তাল পাতার চিত্র হচ্ছে, তাল গাছ তো আপনারা চিনেন সবাই, তাল গাছের যে পাতা, সেই পাতাটাতে কিন্তু প্রথমে পুঁথি লেখা, মানে ওই যে পুঁথি চিত্র শুনছেন না, পুঁথি লেখা হইতো। তারপরে ওইটা থেকে ওই পাতার মধ্যে চিত্রও লেখা আঁকা হয়েছে। এটাকে মূলত বলা হয় তাল পাতার চিত্র। ছাপ চিত্র। ছাপ চিত্র হচ্ছে চারুকলা ডিপার্টমেন্টের একটা একদম আলাদা একটা ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের ছাপের সাহায্যে চিত্রকর্ম তৈরি করা হয়। হ্যাঁ, ছাপাখানা, যে কোনো ছাপাখানার আবিষ্কারের পূর্বসূত্রই ছিল এই ছাপ, এই ছাপ দেওয়া। ঠিক আছে, এবং এই ছাপ যে ছাপার যে বিষয়টা, এটা সর্বপ্রথম
বৌদ্ধ ধর্ম গ্রন্থের জন্য আবিষ্কার হয় এবং চীনারা এটা আবিষ্কার করে। তারা প্রথম হীরক সূত্র নামের একটি বই, যেটা তাদের ধর্মগ্রন্থ ছিল, এবং এটাকে তারা ছাপায় 868 খ্রিস্টাব্দে। এই কাজটা প্রথম হয় এবং এখনো অনেক চীনা বিভিন্ন জিনিস দেখলে আপনারা দেখবেন ওরা ছোট ছোট ওদের অক্ষরগুলো কিন্তু অনেক কঠিন। ওদের অক্ষরের দেখবেন যে ছোট ছোট করে মাটি দিয়ে এরকম ডাইস তৈরি করে। হ্যাঁ, যেমন ধরেন ছড়িয়া রস্বই দীর্ঘ এরকম ছোট ছোট আলাদা আলাদা ডাইস, এবং ওই ডাইস গুলো তারা একটা কাঠের মধ্যে সাজায়। হ্যাঁ, আলাদা আলাদা তো প্রথমে সব অক্ষরগুলো তৈরি করছি ডাইসের মাধ্যমে। তারপরে আমরা ধরেন লিখলাম আমার সোনার বাংলা, একটা কাঠের মধ্যে আমি সাজাইলাম। ওই জিনিসটা সাজায় কাঠটাকে ওই মাটিগুলো একদম আটকা দেওয়া হয়। আটকা দেওয়ার পরে কালির মধ্যে দিয়ে দিয়ে ছাপ দেওয়া হয়। এবং এখনো ওদের দেশে এই ছাপাখানার থেকে বেশি, মানে আমরা যেমন চট করে দোকানে যাই প্রিন্ট করতেছি বা চট করে হচ্ছে একটা ছাপাখানায় যায় ছাপ দিচ্ছি, কিন্তু এখনো ওদের দেশে এই প্রচলনটা প্রচলিত আছে। হ্যাঁ, এবং তারাই প্রথম কিন্তু এইটা আবিষ্কার করছে। এখন ছাপ চিত্রের সাথে আমাদের চারুকলার কি সম্পর্ক? যেমন ধরেন বড় বড় আপনারা যত প্রিন্টিং সেক্টরে যত কাপড় চোপড় যা কিছু দেখেন, আগে কিন্তু ওগুলা ডাইস তৈরি হয়, পরবর্তীতে ওগুলাকে ডিজিটাল ফ্রেমে নেওয়া হয়, সেটা আবার আলাদা, সেটা হচ্ছে কম্পিউটার এর সাহায্যে নেওয়া হয়। কিন্তু ছাপার জন্য কিন্তু আগে দেখবেন যে বলে না ডাইস তৈরি করতে হবে, এটার জন্য ওই ডাইসটা কিন্তু তৈরি করা হচ্ছে ছাপচিত্রের অন্তর্ভুক্ত বা ছাপচিত্রের একটা কাজ। এনগ্রাভিং হচ্ছে ছাপচিত্রের একটা নিয়ম। এনগ্রাভিং এখানে হচ্ছে শক্ত কোনো ধাতব বস্তুকে তামার পাতে খোদাই করাকে বলা হচ্ছে এনগ্রাভিং। কাঠ খোদাই, কাঠ খোদাই হচ্ছে ছাপচিত্রের একটা অংশ। এখানে কাঠকে খোদাইয়ের মাধ্যমে যেই ডাইসটা তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে কাঠ খোদাই। লিথোগ্রাফি হচ্ছে পাথর ঘষে রাসায়নিক পদার্থের মাধ্যমে যে প্রিন্টিং দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে লিথোগ্রাফি। আজকে এতটুকুনি, আর বেশি পড়াবো না, আমি ছবিটা দিয়ে দিব। এই ছবি দেওয়ার পাশাপাশি আমি আপনাদেরকে একটা পিডিএফ ফাইল দিচ্ছি। এই পিডিএফ ফাইলটা হচ্ছে আমাদের শিল্পের মাধ্যম, শিল্পের উপকরণ ও করণ কৌশলের উপর একটা পিডিএফ ফাইল, যেটা 100% এখনই পড়ে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, আমি এরপরে আরেকটা পিডিএফ ফাইল দিব, এই দুইটাই পাবেন। এবং এই দুইটা যদি খুব ভালোভাবে পড়েন, সাথে আমি এখন যে ছবিগুলো দিচ্ছি 100% আপনারা অ্যান্সার করতে পারবেন পরীক্ষার হলে। ঠিক আছে, না পড়লে সেটা আপনাদের ব্যাপার।